নমস্কার, খুললাম খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। এবং আপনারা বুঝতেই পারছেন যখন যে আলোচনাগুলো হবে নির্বাচনী হবে। এবং গত পরশু খুললাম খুলনাতে আমি যে আলোচনাটা করেছিলাম, অর্থাৎ কৃপানাথ মালার যে বিষয়টা নিয়ে, সেটা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যাই হোক, এইভাবে আপনারা সহযোগিতা করবেন। এই আমার যে যা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখবেন। কারণ যে বিষয়গুলো আমি এখানে তুলে ধরব সেই বিষয়গুলো আপনাদের প্রত্যেকের জন্য এবং সমাজের জন্য জরুরি বিষয়। এবং এই বিষয়গুলো যে সাধারণ যে খবরাখবর এমন নয়, একটু ভিন্নধর্মী খবর এখানে থাকবে। তাই স্বভাবতই আপনার এই বিষয়টা নিয়ে একটা আগ্রহ জন্মাবার কথা। কিন্তু যদি বেশিরভাগ মানুষ এটা না দেখেন তাহলে এইসব ভিডিও বানানোর কোনো অর্থ হয় না। তাই আমি চাইবো যে আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি আসছি একটু করিমগঞ্জের নির্বাচন নিয়ে। এবং করিমগঞ্জের নির্বাচন যে হচ্ছে এবং সেটার মূল বিষয়টা কি, দর্শকরা আপনারা তো সবাই জানেন। করিমগঞ্জের রাজনীতিতে এখন একটাই বিষয় চর্চায় চলছে, সেটা হলো মুসলমান ভোট ভাগাভাগি হবে কি না, বিজেপি কতটা মুসলমান ভোট পাবে, এই একটা প্রশ্ন চলছে। দ্বিতীয় কোনো প্রশ্ন নেই আমরা এখানে দেখতে পাই। আমরা এই যে ভোট বিভাজনটা করিমগঞ্জে কেন হচ্ছে, কেন এই প্রশ্নটা বারে বারে আসছে। অন্য নির্বাচনে কিন্তু এটা অতটা আসেনি, কিন্তু এই নির্বাচনে এই যে ভোট ভাগাভাগির বিষয়টা কিন্তু বেশিরভাগ উঠে আসছে। এর কারণটা কি? যদি কারণটা আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে সাধারণভাবে একটা ধারণা আছে আমার সবার মধ্যে রয়েছে যে মুসলমান ভোট সবসময় একমুখী হয়। কিন্তু এবার করিমগঞ্জ আসনে মুসলমান ভোটটা বিভাজন হওয়ার একটা চেষ্টা দেখা যাচ্ছে। যদিও কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দাবি কোন মোটেই বিভাজন হচ্ছে না, মুসলমান এবং হিন্দু সবার ভোট তিনি পাবেন। একইভাবে এই দাবি করছেন ইউডিএফের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। তিনিও দাবি করছেন যে সব মুসলমান ভোট এআইইউডিএফের দিকে আসবে। কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত যা আছে তাতে কিন্তু এআইইউডিএফ এবং কংগ্রেসের মধ্যে মুসলমান ভোট ভাগাভাগির একটা সম্ভাবনা রয়েছে। এবং মুসলমান ভোট কীভাবে বাড়ানো যায় তার দিকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিজেপি নেতা, বিজেপির কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, এরা সবাই আমরা দেখলাম যে সংখ্যালঘু এলাকার প্রতিনিয়ত সভা করছেন। এবং এমনকি অবস্থা যে বিজয় মালাকার আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন এবং অনেক দিন থেকে বিজেপি করছেন, তার মতো ব্যক্তি ইফতারে বসছেন। এইসব একটা আশ্চর্য দৃশ্য দেখা যাচ্ছে। কৃষ্ণেন্দু পাল অবশ্য তার অভ্যাস আছে, কিন্তু দেখা যাচ্ছে যে মুসলমান ভোট প্রভাবিত করার জন্য বিভিন্ন মুসলিম ইফতার পার্টিতে যোগ দিচ্ছেন তারা। এই যে মুসলমান ভোটকে কাছে আনার এতটা চেষ্টা, এর কারণটা কি? এর কারণটা কিসের উপর ভিত্তি করে বিজেপি ভাবছে যে তারা মুসলমান ভোটটাকে কাছে আনতে পারে? এর কারণটা হলো মুসলমান এলাকায় যেভাবে রাস্তাঘাট হয়েছে, উন্নয়ন হয়েছে, সেটাতে তারা ভাবছেন যে মুসলমান ভোটের একটা অংশ তাদের কাছে আসবে। আর ফিশারম্যান কমিউনিটি বা মাইমাল সম্প্রদায় যেটা মুসলমানের, সেই মাইমাল সম্প্রদায়কে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা মোটামুটি মৌখিক যে তাদের যে খিলঞ্জিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হবে এবং দলিত ক্যাটাগরিতে তাদের নাম ঢোকানো হবে। এর ফলে তারা অনেকটা সরকারি সুবিধা পাবেন। এবং এই মৌখিক প্রতিশ্রুতির ফলে পিছিয়ে পড়া মৎস্যজীবী মুসলমান সম্প্রদায়ের মানুষ এবার বিজেপির দিকে ঝুঁকতে পারেন, এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। প্রশ্ন হলো এই সম্ভাবনাটা কতটুকু সম্ভাবনা হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। এখানে মুসলমানরা কেন ভোট দেবেন বিজেপিকে, এই প্রশ্ন আবার তুলছে অনেকে। যেখানে গত বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী বলেছেন মেয়াদের ভোট লাগে না, তারপর পঁচিশ হাজারকার কিছু বক্তব্য ফেসবুকে দেওয়া হচ্ছে যে মুসলমানরা নাকি অপরাধী। তো এরকম নানা ধরনের কথা শোনার পর কেন মুসলমান ভোট বিজেপির দিকে আসবে? কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে দেখা যাচ্ছে কি এখন যে মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকছে। এটা কিন্তু শুধু বিজেপির যে দাবি এমন নয়, এটা অনেক মুসলমান সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারাও বলছেন যে একটা অংশ বিজেপির দিকে ঝুঁকতে পারে। এবং এখন পর্যন্ত এই পরিস্থিতি রয়েছে। তাই করিমগঞ্জ আসনে যে এই লড়াইটা কিন্তু একটা অন্য ধরনের হচ্ছে। এবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গুয়াহাটি হাইকোর্টের একজন ব্যারিস্টার। তিনি তার যেটা উচ্চতা সেটা অন্য ধরনের, এবং তার সমস্যা হচ্ছে এবং তাকে কেন্দ্র করে
মুসলমান সমাজে যে ভোট এককাট্টা হয়ে যাচ্ছে সেটা এই মুহূর্তে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে না। এমনকি শাহাবুল আলম পারুল যিনি ইউডিএফ প্রার্থী, তিনিও কিন্তু একটা মুসলমান সম্প্রদায়ের উপরে তারও একটা বিরাট প্রভাব রয়েছে এবং ইউডিএফ দলের তো একটা আছেই। ঠিক এরকম অবস্থায় করিমগঞ্জে মুসলমান ভোটটা কী হবে সেটা আজকের দিনে বলা যাচ্ছে না। এটা হয়তো ঈদের পরে বা ধরুন 20 বা 22 তারিখে একটা মোটামুটি একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। তাই এখন পর্যন্ত বিজেপি যেভাবে চলছে এবং করিমগঞ্জ বিজেপির যদি প্রচারটা আপনারা জানেন তাহলে দেখবেন যে করিমগঞ্জে বিজেপি কিন্তু প্রার্থী যিনি আছেন কৃপানাথ মালা, তিনি প্রার্থীকে করিমগঞ্জে কিন্তু এটা বড় কথা নয়। করিমগঞ্জে বড় কথা হলো বিজেপি কর্মীদের কাছে যে বিজেপিকে জেতাতে হবে। এখানে কৃপানাথ মালা যে প্রার্থী, এই জন্য আমি যেমন দেখলাম যে গতকাল আমি করিমগঞ্জ গিয়েছিলাম এবং দেখলাম যে বিজেপি যে নেতারা প্রচার করছেন তারা কেউ কৃপানাথ মালাকে সঙ্গে নিচ্ছেন না। বা সাধারণভাবে কী হয়, প্রার্থীকে নিয়েই প্রচারটা করা হয়। আমরা সবসময় দেখি যে প্রার্থীকে নিয়ে প্রচার করা হয়। এখানে হচ্ছে উল্টোটা, প্রার্থীকে নিয়ে কেউ প্রচারে বেরোচ্ছেন না। কৃপানাথ মালা যে প্রার্থী তাকে নিয়ে কেউ প্রচারে বেরোচ্ছেন না, কারণ এখানে প্রার্থীটাকে বড় করে দেখা হচ্ছে না। আমাকে দু একজন নেতা বললেন, আমি নাম এখন বলছি না, বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনোভাবে এই আসন জিতাতে হবে, তাই তারা এখানে প্রার্থী কৃপানাথ মালা হোক কি যেই হোক সেটা তারা দেখছেন না এবং তারা বিজেপিকে জেতানোর জন্য মাঠে নেমেছেন। এখানে দল হিসাবে কাজ করছে, প্রার্থী এখানে কোনো ফ্যাক্টর নয়। শিলচর আসলে যেমন প্রার্থী একটা ফ্যাক্টর, বিজেপির দল তো আছেই, কিন্তু পরিমল শুক্লবৈদ্য এটা ওজনদার নাম, পরিমল শুক্লবৈদ্য একটা ফ্যাক্টর। কিন্তু করিমগঞ্জে উল্টোটা, করিমগঞ্জে কিন্তু আপনি প্রার্থী এখানে কোনো ফ্যাক্টর নয়, এখানে দল এখানে কাজ করছে। এখানে বিজেপি একটা টিম হিসেবে কাজ করছে, এখানে প্রার্থীকে বড় কথা নয়। কংগ্রেসের কাছে যেমন প্রার্থীকে একটা বড় কথা, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন প্রার্থী এবং তার নিজস্ব কৃতিত্ব এবং তিনি তার নিজস্ব অনেকটা শৈলী নিয়ে তিনি নির্বাচনে লড়ছেন, এবং শাহাবুল আলম চৌধুরী তিনিও প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন। দল তো আছে, ইউডিএফ দল আছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো চিত্র। খুললাতে আমি এগুলো বিষয় এইভাবে আনলাম যে দেখুন, রাজনীতির যে কত ধরনের যে খেলাটা থাকে সেটা আপনারা করিমগঞ্জ না গেলে বুঝতে পারবেন না। করিমগঞ্জের লড়াইটা হচ্ছে একটা অদ্ভুত লড়াই। এখানে এখন পর্যন্ত ত্রিমুখী লড়াই চলছে এবং ত্রিমুখী লড়াইকে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করে সরাসরি যে এই মুহূর্তে কে এগিয়ে আছে, আমি বলবো এই মুহূর্তে, আজকের দিনটাতে, এই মুহূর্তে আমি খুল্লা বলছি, এই মুহূর্তে বিজেপি এগিয়ে আছে। কিন্তু আগামী কয়েকদিনে যে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে না সেটা কিন্তু বলে দেওয়া যায় না। আমাকে কয়েকজন বললেন যে না এগুলো পরের দিকে সব মুসলমান ভোট এক হয়ে যাবে এবং সব হাফিজ হোসেন চৌধুরীকে ভোট দেবেন। কিন্তু আপনি শাহাবুল আলমকে যদি হালকাভাবে দেখেন তাহলে সেটাও হবে না। এখানে ইউডিএফ, এখন প্রশ্ন হচ্ছে এখানে বদরুদ্দিন আজমল কতটুকু ইউডিএফের পক্ষে প্রচারে আসবেন সেটা দেখতে হবে। এটা কিন্তু একটা বড় বিষয় এবং আমরা দেখছি যে এই আসনটিতে জয়লাভ করতে বিজেপি কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছে। কারণ বিজেপি কিন্তু প্রথমে করিমগঞ্জ আসনকে তাদের তালিকায় ধরে নি, কিন্তু পরবর্তীতে দেখা যায় হঠাৎ মুখ্যমন্ত্রী এসেছেন, কয়েকটা সভা করেছেন, আগামীতে রোড শো হবে, মুখ্যমন্ত্রী আরও কয়েকটি জনসভা করবেন, করিমগঞ্জে করবেন, পাথারকান্দিতে করবেন, রাতাবাড়িতে, রামকৃষ্ণনগরে করবেন, কয়েকটা জনসভা করবেন। তো এই সমস্ত বিষয় একটা কথা প্রতীয়মান হয় যে করিমগঞ্জ আসনটা কিন্তু বিজেপি অত্যন্ত শক্তভাবে ধরে রাখার চেষ্টা করছে এবং এর জন্য যা যা করতে হয় সেটা করতে এই দল পিছপা হবে না, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং দিন রাত পরিশ্রম করছেন কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, সুব্রত ভট্টাচার্যরা, এবং তারা যে কোনো মূল্যে এই আসন জেতাতে চান। এর জন্য এবং সংখ্যালঘুদের কীভাবে প্রভাবিত করা যায় এই চেষ্টা চালাচ্ছেন কমলাক্ষ দেবপ্রকাশত। এবং কারণ কমলাক্ষের যে সংখ্যালঘুর মধ্যে যে একটা জনপ্রিয়তা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি বিজেপি দলে যোগ দিলেও তার যে সংখ্যালঘুদের যেসব যুবকদের সঙ্গে তার নৈকট্য সেটা কিন্তু কমে যায়নি, এরা তার সঙ্গেই আছেন। তো এখান থেকেও একটা লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এখন আশ্চর্য কথা, বিজেপি বলছে যে এখানে জাত পাত ধর্ম কিছু নেই, ভোট দিন, উন্নয়নের পক্ষে ভোট দিন। আশ্চর্য কথা, যেমন একটা আশ্চর্য, মহা আশ্চর্য কথা। বিজেপি দলের মুখ থেকে ধরনের কথা শোনা যাচ্ছে, অনেকেই আশ্চর্য হচ্ছেন। যাই হোক, এটা গণতন্ত্রের জন্য ভালো যে সবার ভোট সবার চাই। তাই করিমগঞ্জে লড়াইটা কিন্তু বন্ধুরা অত্যন্ত গুলবেলে লড়াই হচ্ছে এবার। আজ এটুকুই, খুল্লায় নমস্কার।